সিলেটের মেয়র আরিফুলের বরখাস্তের আদেশ স্থগিত। আইনি লড়াই চালাবেন রাজশাহীর মেয়রও। বরখাস্তের বিষয়ে প্রধানমন্ত্রী অবগত নন, জানালেন ওবায়দুল কাদের। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ করলে বাজার দরের 4 গুণ বেশি ক্ষতিপূরণ দেয়া হবে। আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। জনস্বার্থে সরানো যাবে ধর্মীয় উপাসনালয়। রাজুকের জমি অধিগ্রহণ পরিকল্পনার প্রতিবাদে কেরানীগঞ্জে 3 ইউনিয়নের হাজার হাজার মানুষের বিক্ষোভ। পেশা জীবন হুমকির মুখে পড়ার আশঙ্কা। মৌলভীবাজারে অপারেশন হিটব্যাকে নিহত 7 জন দিনাজপুরের বাসিন্দা। লাশ নিতে অস্বীকার পরিবারের। ময়মনসিংহের কালীবাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক 7। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রলার ডুবির ঘটনায় আরও 4 জনের লাশ উদ্ধার। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। সাগর উত্তাল থাকায় সন্দ্বীপ রুটে নৌ চলাচল বন্ধ। বাংলার সময় সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি হাফসাতুন্নেসা। সিলেটের শিববাড়িতে আতিয়া মহলের অভিযান বিষয়ে ব্রিফিং করছেন র্যাব 9 এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশ মেনে বাইরে থেকে আপনারা জিনিসটা কভার করেছেন এবং এলাকাবাসীকে আমি সবচেয়ে বড় ধন্যবাদ দিতে চাই। তারা আমাদেরকে কোঅপারেট করেছে, সহযোগিতা করেছে, এখানে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করেনি এবং আমাদের সাথে আমাদের নির্দেশ ঠিকমতো শুনে তারা এলাকার বাইরে চলে গিয়েছে। এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব আর কয়েকটা দিন যেন ধৈর্য ধরে, যাতে পরবর্তীতে এই ঝুঁকিপূর্ণ বাসভবনটি আমরা ধীরে ধীরে ক্লিয়ার করতে পারি এবং ক্লিয়ার করার পরে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য এলাকাবাসীকে ধৈর্যের সাথে আর কয়েকটা দিন আমরা বলবো আমাদের সাথে সহযোগিতা দেওয়ার জন্য। আমাদের বম ডিসপোজাল টিমের টিম লিডার হিসেবে লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাহমুদ এসেছেন র্যাব সদর দপ্তর থেকে। উনি আমাদের এই ক্লিয়ারিং অপারেশনের টেকনিক্যাল সাইটগুলো পুরোপুরি তদারকি করছেন এবং আশা করি আমরা খুব দ্রুত এই অপারেশনটি শেষ করে এই আতিয়া মহল ক্লিয়ার করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান বিষয়ে র্যাব 9 এর পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছিল। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের শুনানি শেষে এই আদেশ দেন আদালত। দায়িত্ব ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এদিকে 2 নির্বাচিত মেয়রের বরখাস্তের বিষয়ে প্রধানমন্ত্রী অবগত নন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আদালতের নির্দেশে 2 বছর 3 মাস পর সোমবার আরিফুল হক চৌধুরীর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও এর মাত্র 3 ঘন্টার মধ্যে আবারও বরখাস্তের আদেশ আসে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলায় আরিফুল হকের নাম আসায় এবং অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় এই আদেশ জারি করে মন্ত্রণালয়। সোমবার এ চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন আরিফুল হক। এ বিষয়ে শুনানি শেষে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। এদিকে দায়িত্ব ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এরই মধ্যে মামলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বলেও জানিয়েছেন তার আইনজীবী। কোন স্বার্থে, কোন অশুভ শক্তির স্বার্থে আমাদেরকে আবার সাময়িক বরখাস্ত করা হয়েছে এটি আমি বোধোদয় নয়। তো আমি বিশ্বাস করি যে আগামীতে কোর্টে গেলে আমরা এর ন্যায় বিচার পাব এবং আগামীতে সিটি কর্পোরেশনে আমরা জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে কর্মকাণ্ডগুলি আছে সেগুলি আমরা বাস্তবায়ন করব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তেই সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও হবিগঞ্জ পৌর মেয়রকে পুনরায় বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেয়র বরখাস্ত করার বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, এই সিদ্ধান্ত নিশ্চয়ই স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছে। এর পেছনে যুক্তি কি, কারণ কি, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে। তবে আমি যতটুকু জানি এ ধরনের মেজর পলিসি ডিসিশন
মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি জানান। মামলার কারণ দেখিয়ে 3 মেয়রের এমন বরখাস্তের সিদ্ধান্তে আলোচনা ও সমালোচনা চলছে দেশ জুড়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জে 3টি ইউনিয়নের প্রায় 2287 একর জমি রাজুকের অধিগ্রহণ পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে এলাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে কলাতিয়া পর্যন্ত 10 কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুপাশে মানববন্ধন ও মিছিল করেন 8 থেকে 10 হাজার মানুষ। তারা জানান, রাজুকের অধিগ্রহণ পরিকল্পনার কারণে 1 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘদিনের নিশ্চিত বর্তমান থেকে হঠাৎ অনিশ্চিত ভবিষ্যতের দোলাচলে কেরানীগঞ্জবাসী। পৈতৃক ভিটাবাড়ি আর জমি রক্ষা করতে রাস্তায় নেমেছেন এখানকার মানুষ। সরকারিভাবে জমি অধিগ্রহণ পরিকল্পনার সিদ্ধান্তে কেরানীগঞ্জের 3টি ইউনিয়নের 16টি মৌজায় 1 লক্ষাধিক মানুষ হারাবে তাদের আবাসস্থল আর কৃষি জমি। এছাড়া 10,000-এর বেশি পরিবারের প্রধান পেশা কৃষিকাজ হওয়ায় ক্ষতিগ্রস্ত হবে। এখানকার 3টি ইউনিয়নে প্রাইমারি ও হাই স্কুল সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী রয়েছে অন্তত 25,000। 40% জমিতে যারা বাস করেন তা বেশিরভাগ মানুষের পৈতৃক বসতভিটা, কিন্তু সেই জমি সরকারি আবাসস্থলের জন্য অধিগ্রহণের পরিকল্পনার প্রতিবাদে সবাই নেমে এসেছেন রাস্তায়। মরলে মরমু, মরণের আমরা প্রস্তুত আছি, তবে আমার জায়গা আমরা ছাড়বো না। বাপ দাদা 14 পুরুষের জায়গা, 25-30 হাজার একর জমি হবে। আমরা বাপ দাদা 14 পুরুষের বিটা বই যাব, মরতে হয় মরবো, এইখানেই মরবো। শহর থেকে উচ্চপদস্থ লোকেরা এসে এখানে বাড়িঘর করবে, এখানকার মানুষ এবং আমরা মুক্তিযুদ্ধ এটা কোনো অবস্থায় মানতে পারি না। তারা যে কোনো জায়গায় রইতে পারে, আর যদি বলো আমরা নিরীহ মানুষ মন্ত্রীরা, তাইলে আমরা জায়গা তাদের কিনা দিব, আমাদের এই বাপ দাদার বিটা তাদের দেব না। কেরানীগঞ্জের সাধারণ মানুষ বলছে, এই অধিগ্রহণ পরিকল্পনার কারণে 1 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এতগুলো মানুষকে এখান থেকে বিতাড়িত করে এইরকম একটা পরিকল্পনা যে ওনারা নিয়েছেন যে মন্ত্রী এমপিদেরকে জায়গা দেবে, সচিবদেরকে জায়গা দেবে, ওনাদের কি জায়গার অভাব আছে নাকি? জমি অধিগ্রহণ করে রাস্তা বাস্তুহারা বানাবেন না। এই মুক্তিযুদ্ধের সূতিকাগার কেরানীগঞ্জের কৃষক শ্রমিক জনতাকে আপনি রাস্তায় নামিয়ে দিবেন না। রাজুকের পরিকল্পনা অনুযায়ী কেরানীগঞ্জের অধিগ্রহণ করা জমিতে মন্ত্রী, এমপি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য 8,000 প্লট বাস্তবায়নের কথা রয়েছে। ফিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে 3 গুণ ও বেসরকারি উন্নয়ন প্রকল্পে ভূমি ব্যবহারের জন্য 4 গুণ অর্থ জমির মালিককে পরিশোধের বিধান রেখে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2017 এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন আইন অনুযায়ী জনস্বার্থে একান্ত অপরিহার্য হলে স্থানান্তর বা পুনর্নির্মাণ সাপেক্ষে ধর্মীয় উপাসনালয় অধিগ্রহণ করা যাবে। দেশের আইন অনুযায়ী জনসাধারণের কল্যাণের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সরকারকে অধিকাংশ সময়েই অধিগ্রহণ করতে হয় সাধারণ জনগণের ভূমি, আর এক্ষেত্রে নানা ঝামেলা ও জটিলতা সৃষ্টি হতো বিভিন্ন সময়ে। 1982 সালে নীতিমালা দিয়ে পুরো বিষয়টি পরিচালিত হলেও পুরনো অধ্যাদেশে বেশ কিছু বিষয় সংযোজন করে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2017 এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন এই আইনটিতে অনুমোদন দেয় নীতি নির্ধারকরা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, সদ্য প্রণীত বিধি অনুযায়ী সরকারি কোনো কাজে কারো ভূমি অধিগ্রহণ করা হলে জমির দাম 3 গুণ এবং বেসরকারি প্রকল্পের ক্ষেত্রে 4 গুণ অর্থ ভূমির মালিককে পরিশোধ করতে হবে। এই অধিগ্রহণটা বাজার দর যেটা তার অতিরিক্ত 200 ভাগ, অর্থাৎ 1 কোটি হলে আরো 2 কোটি যুক্ত 3 কোটি হবে। এখানে বেসরকারি প্রতিষ্ঠানও অধিগ্রহণ করতে পারে, কিন্তু তাদের ক্ষতিপূরণ বেশি দিতে হবে, অতিরিক্ত আরো 300, তার মানে 400 গুণ। ভূমি অধিগ্রহণের ফলে জমির মালিককে ক্ষতিপূরণের অর্থ 60 দিনের পরিবর্তে 120 দিনের মধ্যে পরিশোধ করা হবে জানিয়ে সচিব বলেন, অধিগ্রহণের ক্ষেত্রে প্রাধান্য পাবে জনস্বার্থ ও উন্নয়ন। একটা প্রভিশন রাখা হয়েছে যে রাস্তার উপর একটা মসজিদ পড়ে গেল, তাহলে এটা এমন যে না অপসারণ করলে রাস্তাটা বাধাগ্রস্ত হচ্ছে, তখন এটাকে সরিয়ে এটাকে রিলোকেট করে মসজিদ পুনর্নির্মাণ করে
এই রাস্তাটা পরিষ্কার করা যাবে। এই প্রভিশনটা নতুন করা হয়েছে। ওই আইনের পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংস কোনো আচরণের চিত্রায়ন অথবা ধর্ষণের কোনো দৃশ্যপট চলচ্চিত্রে নিষিদ্ধ করার পাশাপাশি সেন্সর বোর্ডের পরিবর্তে সার্টিফিকেশন বোর্ডের অনুশাসন যোগ করে জাতীয় চলচ্চিত্র নীতিমালার খসড়াতেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কোনো অশোভন উক্তি, আচরণ এবং অপরাধীদের কার্যকলাপের কৌশল প্রদর্শন যা অপরাধ সংগঠনের ক্ষেত্রে নতুন পদ্ধতি প্রবর্তন ও মাত্রা আনয়নে সহায়ক হতে পারে এমন দৃশ্যাবলী পরিহার করতে হবে। এছাড়াও ঢাকা কলকাতা যাত্রাপথে নতুন রুট হিসেবে ঢাকা থেকে মাওয়া হয়ে বেনাপোল দিয়ে কলকাতা পর্যন্ত ঢাকা খুলনা কলকাতা রুটেরও অনুমোদন দেয়। খুলনা থেকে যশোর হয়ে যদি হয় রাস্তাটা কমে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। হবিগঞ্জের ইটাখোলায় দেবে যাওয়া ব্রিজের মেরামত কাজ শেষ। 4 দিন পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক। মৌলভীবাজারে অপারেশন হিটব্যাকে নিহত 7 জন দিনাজপুরের ঘোড়াঘাটের বাসিন্দা বলে নিশ্চিত করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। সকালে নিহতদের মৃতদেহ শনাক্ত করতে দিনাজপুর থেকে মৌলভীবাজার পৌঁছান পরিবারের 3 সদস্য। পরে মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালের মর্গে তাদের নিয়ে যাওয়া হয়। তবে মৃতদেহগুলো বিকৃত হয়ে যাওয়ায় বাড়িওয়ালার কাছে থাকা নিহতদের ছবি দেখে লোকমান, তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের 5 সন্তানকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। তবে লাশগুলো নিতে রাজি হননি তারা। পরে দুপুরে প্রেস ব্রিফিংয়ে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার কথা জানান পুলিশ সুপার। যারা এখানে নিহত হচ্ছেন তাদের একটা ফ্যামিলির ছবি ছিল, আমরা তাদেরকে এই ছবিটা দেখিয়েছি এবং এই ছবিটা আমরা এখানে কেয়ারটেকারকে দেখিয়েছি। কেয়ারটেকার বলেছে হ্যাঁ এটা এখানকার যারা এখানে ভাড়া নিয়েছে তাদের ছবি, ফ্যামিলির ছবি, এবং এই ছবিটাই আমরা ঘোড়াঘাট থেকে যারা এসছেন আমরা তাদেরকে দেখিয়েছি। তারা বলেছে হ্যাঁ এটাই তাদের আত্মীয় স্বজনের ছবি। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি যারা নিহত হয়েছে তাদের বাড়ি ঘোড়াঘাটে। তাছাড়া ঘটনার আগের দিন বা কয়েকদিন আগে তাদেরকে একটা কল দিয়েছে একটা মোবাইল থেকে, ঘটনাস্থলের একটা নাম্বার থেকেই কিন্তু ওই আবু বকর সিদ্দিককে কলটা দেওয়া হয়েছে। অপারেশন টয়লেট শেষ হওয়ার 6 দিন পর সিলেটের শিববাড়ির আতিয়া মহলে 2 জঙ্গির লাশ উদ্ধার করেছে র্যাব। লাশগুলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এর আগে সকাল থেকে বাড়িটিতে ডগ স্কোয়াড নিয়ে উদ্ধার অভিযান চালায় র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। তবে এখন পর্যন্ত কোনো বোমা নিষ্ক্রিয় করা হয়েছে কিনা তা জানা যায়নি। এদিকে অভিযানের জন্য শিববাড়ি এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এছাড়া সিলেট মৌলভীবাজার মহাসড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে। 82 ঘন্টা কমান্ডো অভিযান শেষে গত মঙ্গলবার আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। অভিযান শেষ হওয়ার আগের দিন 3 জঙ্গির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মেডিকেল কলেজের এক ছাত্র সহ 7 জনকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। দুপুরে বাড়িটিতে অভিযান চালানো হয়। পুলিশ জানায় কালীবাড়ি এলাকার একটি বাড়িতে জঙ্গি কার্যক্রম পরিচালিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে বাড়িটি থেকে জঙ্গি সন্দেহে 7 জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি কম্পিউটার এবং বিপুল অঙ্কের অস্বাভাবিক আর্থিক লেনদেনের কাগজপত্র জব্দ করা হয়েছে। তারা 4 মাস আগে বাড়ি ভাড়া নিয়েছিল বলে জানায় পুলিশ। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমরা 7 জনকে পাই, প্রায় সমবয়সী, 25+ বয়স। প্রচুর পরিমাণ জিহাদি বই, কম্পিউটার পেয়েছি আমরা। কম্পিউটারের ভিতরে স্ক্রিনেই লেখা আছে ইসলামী বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য, এবং প্রচুর ফাইল আছে যেগুলো জিহাদি ইনস্ট্রাকশনের ফাইল, সরাসরি জিহাদি ইনস্ট্রাকশনের। তারপরে আমরা কিছু ইলেকট্রনিক ডিভাইস পাই, কেবল পাই। একটা চেক পেয়েছি, আমরা দেখেছি যে বিগত 2016 থেকে প্রায় 70 লক্ষ টাকার ট্রানজেকশন হয়েছে। জঙ্গিদের যত ধরনের সিমটম থাকে সেই সব সিমটমগুলোর মিল আছে এখানে। আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি। মানুষের সরলতা আর ধর্মকে ব্যবহার করে কার্যক্রম বিস্তারের জন্য আস্তানা গড়তে উত্তরাঞ্চলকে বেছে নিচ্ছে জঙ্গিরা। 90 জেএমবির উত্তরাঞ্চলের প্রধান জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর নেতৃত্বে শুরু হয় সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণ। শীর্ষ এক জঙ্গির অর্থায়ন ও তার প্রশিক্ষণে টার্গেট কিলিং এর নামে অন্য জঙ্গিরা। সম্প্রতি আদালতে রাজীব গান্ধীর দেওয়া জবানবন্দিতে তথ্য উঠে এসেছে বলে পুলিশ আইনজীবীরা জানিয়েছেন। আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু।
নব্য জেএমবির উত্তরাঞ্চল প্রধান রাজীব গান্ধী গাইবান্ধার সাঘাটায় ফজলে রাব্বি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে পুলিশ ও আদালতের কাছে জবানবন্দি দিয়েছে। জঙ্গি সংগঠন জেএমবি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে সংগঠনটির এক নেতাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়ায় রাব্বিকে খুন করা হয় বলে স্বীকার করেছে রাজীব গান্ধী। ফজলে রাব্বি হত্যাকাণ্ড সেও কিনা একসময় জেএমবি ছিল, সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে তারা হত্যা করে এবং তারা অসৃষ্টি করে সকলের নাম বলে এবং সেই হত্যাকাণ্ডের সেই মূল পরিকল্পনাকারী হিসেবে ছিল। এই রাজীব গান্ধী প্রত্যক্ষভাবে এই মারার সঙ্গে জড়িত ছিল। তাদের কথা একবার যারা জেএমবিতে আসবে জেএমবি থেকে বের হওয়া যাবে না, গেলে তাকে তারা হত্যা করবে। কিলিং মিশনের অংশ হিসেবে তার পরিকল্পনায় খুন হয় পল্লী চিকিৎসক মাহবুবুর রহমান ডিপটি। উত্তরের বিভিন্ন জেলায় ভিন্ন ধর্মাবলম্বী থেকে শুরু করে বিদেশি নাগরিক ও সাধারণ মানুষকে হত্যার কথাও স্বীকার করে রাজীব। ডাক্তার দীপ্তি হত্যাকাণ্ডেরও সে মূল পরিকল্পনা ছিল, যেটা মামলা সিআইডি গাইবান্ধা করছে এবং তারা সেটা তো 164 করেছে। সে হচ্ছে এই উত্তর অঞ্চলের মাস্টার মাইন্ড। তার নির্দেশেই সমস্ত ঘটনাগুলো ঘটত। জাপানি নাগরিক হত্যার মামলাও সে মামলা তার নির্দেশেই হয়েছে। শীর্ষ জঙ্গিদের সাথে গাইবান্ধার চরাঞ্চলে একাধিক বৈঠকের কথা পুলিশের কাছে স্বীকার করে রাজীব গান্ধী জানায়, তামিম চৌধুরীর অর্থায়নে দাওয়াতি গ্রুপ গঠন করে সদস্য সংগ্রহের পাশাপাশি তাদের প্রশিক্ষণ দেয় সে। তামিম চৌধুরী তাদের মূল লিডার ছিল, তার মাধ্যমে তারা অর্থ পেত। যারা পারফেক্টলি অপারেশনাল অবস্থায় যেতে পারবে সেই ধরনের সদস্য সে জানতো এবং সে গাইবান্ধা কিছু লোকজন ছিল এটাও সে বলেছে এবং পার্শ্ববর্তী জেলাগুলোতেও ছিল এটাও সে বলেছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার ভূতপাড়া গ্রামে জন্ম নেয়া জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী স্ত্রী সন্তানদের নিয়ে গোবিন্দগঞ্জের মালঞ্চ গ্রামে বসবাস করত। তার বাড়িতে জঙ্গিদের বৈঠকের সময় পুলিশের সাথে গোলাগুলিতে এক জঙ্গি নিহত হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ট্রলার ডুবির ঘটনায় আজ আরো 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। এখনো 12 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে সাগর উত্তাল থাকায় জেলা প্রশাসনের নির্দেশে সন্দ্বীপ নৌ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গতকাল বিকেলে চট্টগ্রামের কুমিরাঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে দেয় একটি সি ট্রাক থেকে লালবোটে যাত্রী নামানোর সময় ধাক্কা লেগে দুটি ডুবে যায়। এতে 50 জনের বেশি যাত্রী ছিল। ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড রাতভর অভিযান চালিয়ে 30 জনকে জীবিত উদ্ধার করে। এদিকে সাগর উত্তাল এবং প্রচন্ড বাতাস থাকায় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব করছে। এর মাঝে বাংলাদেশ নৌবাহিনীর 2টি জাহাজ অপরাজেয় এবং শাহজালাল সেই সাথে সোয়ার্স যোগ দিয়েছে এই উদ্ধার কাজে। আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে লোকাল জনসাধারণকে নিয়ে আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আবহাওয়া কমপ্লিট আমাদের অনুকূলে না আসবে ততক্ষণ পর্যন্ত এই কাজের বিঘ্ন ঘটবে এবং কাজ চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে নিখোঁজ স্বজনদের আশায় ঘাটে ভিড় করেছে তাদের স্বজনেরা। যারা মারা গেছে তাদের লাশগুলো এখন সন্দ্বীপে রাখা হয়েছে। লাশগুলো কুমিরাঘাটে আনার জন্য অনুরোধ জানিয়েছেন তাদের স্বজনেরা। সারা রাত আমরা স্বজনেরা নদীর কূলে বসে আছি, কিন্তু আমাদের লাশের কোনো খোঁজ এখন পর্যন্ত মেলেনি। এক টিমে 7 জন ছিল, এখান থেকে 6 জন এই মুহূর্তে সন্দ্বীপে অবস্থানরত। একজন নিখোঁজ, ওনার নাম হচ্ছে শামসুল আলম। আমার ছোট ভাই মাস্টার আনোয়ার হোসেন শিপন, ওকে এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। লাশ পাওয়া গেছে, তবে আনার কোনো সিস্টেম পাচ্ছি না, আমরা যাইতেও পাচ্ছি না ওখানে। গত 29 মার্চ থেকে সি ট্রাক চালানোর বন্ধ নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন, কিন্তু সেই আইন অমান্য করে সি ট্রাক চলছিল এবং এর ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। চট্টগ্রামের কুমিরাঘাট থেকে কমল দে, সময় সংবাদ। 4 দিন পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। হবিগঞ্জের ইটাখোলায় দেবে যাওয়া রেল সেতু মেরামতের পর আজ ট্রেন চলাচল শুরু হয়। দুপুর 1টার দিকে পরীক্ষামূলকভাবে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ইটাখোলা রেল সেতুটি অতিক্রম করে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে গত 30 মার্চ ঢাকা সিলেট রেলপথের হবিগঞ্জের ইটাখোলা স্টেশনের কাছে একটি সেতু দেবে যায়। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত 4 দিন ধরে সেতুটি মেরামতের কাজ করে রেল কর্তৃপক্ষ। তবে রেল কর্তৃপক্ষ বিশেষভাবে সিলেট থেকে হবিগঞ্জের নোয়াপাড়া এবং মনতলা থেকে ঢাকা ও চট্টগ্রামে সাময়িকভাবে ট্রেন চলাচল চালু রাখে। বগুড়ায় চুরি হওয়া নবজাতককে উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ কয়েক ঘন্টা খাবার না পাওয়ায় এবং বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ায় শিশুটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে কয়েকদিনের মধ্যে সে স্বাভাবিক হয়ে উঠবে বলে জানান চিকিৎসক।
এদিকে নবজাতক চুরির সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বগুড়ার গাবতলী উপজেলার মাছবাড়ি এলাকা থেকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় 30 ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রত্না নামে এক নারী শিশুটিকে চুরির পর এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেয়। তাড়াতাড়ি উদ্ধার করেছে, তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। আমি আশা রাখি যে পুলিশ ভাইয়েরা এর সাথে জড়িতদের অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করবে। প্রায় 30 ঘন্টার মতো বাচ্চা বাইরে ছিল, এই সময় সে বাচ্চা বুকের দুধ পায় নাই এবং তার নিওনেটাল জন্ডিস ডেভেলপ করে। তাদেরকে এখানে ভর্তি করা হয়েছে। আমরা এখানে রেডিওথেরাপি দিচ্ছি, ফটোথেরাপি দিচ্ছি, পাশাপাশি চিকিৎসা চলতেছে। আমরা আশাবাদী যে কয়েকদিনের মধ্যে বাচ্চা সুস্থ হয়ে যাবে। সংক্রান্ত থানায় বগুড়া সদর থানায় একটা অভিযোগ দাখিল করা হয়েছে এবং এই বাচ্চাটি চুরির সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। বাংলার সময় আরো থাকছে। আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে মারাত্মক ক্ষতির মুখে সুনামগঞ্জের 30,000 হেক্টর জমির বড় আবাদ। নেত্রকোনায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। মাদারীপুরে জেসমিন আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত সামাদ। পারিবারিক কলহের জের ধরে সকালে সদর উপজেলার দত্তেরহাট গ্রামে গৃহবধূ জেসমিনের সঙ্গে স্বামী সামাদ মুন্সির কথা কাটাকাটি হয় বলে অভিযোগ করেন স্বজনরা। ঘটনার এক পর্যায়ে সামাদ মুন্সি লাঠি দিয়ে জেসমিনকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। পরে জেসমিনের লাশ ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। যিনি হত্যা করেছেন তার স্বামী সামাদ মুন্সি, এই ভ্যান রিক্সা চালক, ডেলিভার। সকালবেলা তারা নাস্তা খাওয়াতে বসছে এবং নাস্তা খাওয়ার পরে স্বামী স্ত্রীর ভিতরে এক পর্যায়ে কথাকাটি শেষ হয়। এর বিরোধকে কেন্দ্র করে এই হত্যা ঘটাইছে। আমরা আইনি প্রক্রিয়া করার জন্য আমরা তৎপর আছি। রাজশাহীতে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে 200-রও বেশি মাদক বিক্রেতা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছে। অন্ধকারের এই পথ ছেড়ে আসায় ভ্যান গাড়ি, সেলাই মেশিন, নগদ অর্থ দিয়ে সহায়তা করে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে মেট্রোপলিটন পুলিশ। এতে মাদকের ব্যবহার কমে আসায় সুফল পেতে শুরু করেছে নগরবাসী। পুলিশের নেওয়া ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সামাজিক সংগঠনের নেতারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। সীমান্তবর্তী শহর রাজশাহীতে হাত বাড়ালেই মেলে হেরোইন, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ নেশাজাতীয় নানা মাদকদ্রব্য। গুড়িপাড়া, পঞ্চবর্তী মিজানের মোড় সহ নগরীর বেশ কিছু এলাকায় এভাবে চলে প্রকাশ্যে মাদক সেবন ও এর রমরমা বেচাকেনা। নগরীতে মাদকের অপব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় নির্মূলের উদ্যোগ নেয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। প্রথমে পুনর্বাসনের আশ্বাস দিয়ে বিক্রেতাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এরপর একের পর এক অভিযানে মাদক বিক্রেতাদের ধরপাকড় ও একাধিক সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নগরীর প্রায় 200-রও বেশি মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে অন্ধকারের জগৎ থেকে সরে আসার অঙ্গীকার করে। নিজে বাইরে থেকে সেবা নিচ্ছিলাম ভালো হওয়ার জন্য, তারপরেও কমিশনার স্যার আবার সুযোগ দিলেন আমাদেরকে। খারাপ জগৎ থেকে বাঁচার একটা পথ দিল, তারপরে ধন্য ওই কাজ ছেড়ে দিয়ে আত্মসমর্থন করেছি। আমাদেরকে নিরাময় কেন্দ্রে দিয়েছে, আমরা একটা সেলাই মেশিন দিয়েছে, সেলাই মেশিনটাকে চালিয়ে আমরা আত্মহত্যা করে সংসারটাকে কোনো মতন চালাচ্ছি। আমার স্বামী পাইপ লাইনের কাজ করে। অনেক শান্তি আছে, পুলিশ আমাদেরকে তাড়া করে না, নিরাপত্তায় এখন আছে আমরা। এদিকে নগর পুলিশের নেয়া এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সবাইকে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানালেন সামাজিক সংগঠনের নেতারা। প্রশাসনের সঙ্গে যদি আমরা ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করি, নিশ্চয়ই মাদক ব্যবসা বন্ধ হবে। মাদকের সহজলভ্যতা দূর হওয়ায় নগরবাসী এর সুফল পেতে শুরু করেছে মন্তব্য করে ভবিষ্যতে তা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পরিকল্পনার কথা জানালেন মেট্রোপলিটন পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। 200-এর মতো মাদক ব্যবসায়ী এখন মাদক ব্যবসা বাদ দিয়ে ভালো জীবনযাপন করছে। ভ্যান গাড়ি দিয়েছি, কাউকে দিয়েছি ছোট্ট দোকান বানিয়ে, কাউকে দিয়েছি সেলাই মেশিন কিনে, কাউকে কিছু নগদ অর্থ, অর্থাৎ বেঁচে থাকার একটা অবলম্বন করে দেয়া, যে অবলম্বনকে ভিত্তি করে অন্যান্য কাজ করতে থাকবে। এছাড়া প্রায় অর্ধশত মাদকাসক্ত বিক্রেতাকে নিরাময় কেন্দ্রে চিকিৎসা দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরাতে সার্বক্ষণিক মনিটরিং করছেন পুলিশ সদস্যরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
প্রধানমন্ত্রীর নির্দেশে ঠাকুরগাঁয়ে বন্ধ হওয়া রেশম কারখানাটি পরিদর্শন করেছেন 12 সদস্যের একটি প্রতিনিধি দল। সকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলা শহরের বেসিক শিল্পনগরীর রেশম কারখানাটিতে যান। এ সময় তারা ভবনের দোতলায় রক্ষিত যন্ত্রপাতিগুলো ব্যবহারের উপযোগী কিনা তা খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান কারখানাটি চালুর ব্যাপারে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। লোকসানের অজুহাতে 2002 সালে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 15 ঘন্টা বন্ধ থাকার পর দিনাজপুর পঞ্চগড় রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এই ঘটনায় দুজনকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় কাঞ্চন রেলওয়ে অতিক্রমের সময় পয়েন্টে ত্রুটি থাকার কারণে দিনাজপুরগামী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর আজ সকাল 10টা থেকে দিনাজপুর পঞ্চগড় রুটে ট্রেন চলাচল শুরু হয়। এই ঘটনায় কাঞ্চন রেলওয়ে স্টেশন মাস্টার ইদ্রিস আলী খান ও পয়েন্টম্যান খাদেমুল ইসলামকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত শিবিরের নেতাকর্মী সহ 57 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে জঙ্গিদের তৎপরতা বেড়ে যাওয়ায় দেশব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল লক্ষ্মীপুরের কমলনগর এলাকায় জামায়াত শিবির কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় কমলনগর উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির সহ 15 জন জামায়াত শিবির কর্মীকে আটক করা হয়। এছাড়া গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ঝিনাইদহের 6 উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার 42 জনকে গ্রেফতার করা হয়েছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বর্ণময় ও আকর্ষণীয় করতে বৈশাখী শাড়ি তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার তাঁতপল্লীর তাঁতিরা। বাহারি রং আর বিভিন্ন ছাপে কাপড়ে ফুটে উঠছে বাংলার চিরায়ত রূপ। এসব শাড়ি চলে যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বাইরে। তাঁতিরা বলছেন, পুঁজির অভাবে চাহিদা অনুযায়ী শাড়ি উৎপাদন করতে পারছে না তারা। জেলা প্রতিনিধি রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। পয়লা বৈশাখকে আনন্দমুখর ও রাঙিয়ে তুলতে বৈশাখী শাড়ি তৈরিতে এখন ব্যস্ত রাত দিন সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার তাঁতিরা। বাঙালি নারীদের সাজাতে বৈশাখী শাড়িতে রং আর ছাপে ফুটে উঠছে ঢাকঢোল, একতারা, হাত পাখা, কুলা, দোয়েল পাখি সহ বাংলার বিভিন্ন ঐতিহ্য। এসব শাড়ি এখান থেকে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশেও। পয়লা বৈশাখী শাড়ি বানাইতেছি, ধরেন কলসি আছে, তারপর ছাতা আছে, টুলা আছে, তারপরে একতারা আছে, গিটার আছে। অন্যান্য বছর থেকে বছর আরো চাহিদা বেশি, তৈরি করে সাদা পারতেছি না এবং কাজের লোকই পাচ্ছি না ঠিক মতো কাপড় উৎপাদন করার জন্য আর কি। বিভিন্ন জায়গায় পার্টি আসতেছে, এই আপনার গাউসিয়া, তারপর আপনার বাবুরহাট, নরসিংদী, তারপর আপনার হলো শাহজাদপুর, পোড়াদাও। এবছর শাড়ির চাহিদা বেশি হলেও পুঁজির অভাবে পর্যাপ্ত শাড়ি উৎপাদন করতে পারছেন না বলে অভিযোগ তাঁত মালিকদের। যদি আমাদের টাকা দিত সরকার ব্যাংকে থেকে, তাহলে আমরা একটু এই ব্যবসাটা আরো আগের থেকে মানে একটু বড় করে করতাম। শিল্পটির আরো প্রসার ঘটাতে তাঁতিদের সহযোগিতার আশ্বাস দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স। চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিব যে তাদেরকে যেন সহজ শর্তে ঋণ দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন তাঁতপল্লীতে তৈরি বৈশাখী শাড়ি সর্বনিম্ন 150 টাকা থেকে 3000 টাকায় পাইকারি দরে বিক্রি করা হচ্ছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নোয়াখালীর সুবর্ণচরের লবণাক্ত জমিতে বাড়ছে সূর্যমুখীর চাষ। স্বল্প খরচে বাম্পার ফলনে লাভবান হচ্ছেন কৃষক। লবণ সহিষ্ণু এ ফসল আবাদে দিন দিন আগ্রহ বাড়ছে চাষিদের। কৃষি বিভাগ বলছে, এতে অনাবাদী জমির পরিমাণ কমার পাশাপাশি পূরণ হবে সূর্যমুখী তেলের চাহিদাও। সাইফুল্লাহ কামরুলের তথ্য, জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাঠের পর মাঠ ছেয়ে আছে হলুদের আভায়। যেদিকে চোখ যায় সেদিকেই হলুদের ছড়াছড়ি। চোখ জুড়ানো মনোমুগ্ধকর এক অপরূপ সৌন্দর্য। রাস্তার দুপাশের মাঠের দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায় ভোজ্য ফসল সূর্যমুখীর বাহারি শোভায়। ফুলের মাঠে মৌমাছি, পাখির আনাগোনাও বেশ। কখনো উষ্ণ, আবার কখনো নির্মল বাতাসে দোল খাওয়া সূর্যমুখীর হাসিও চোখে পড়বে। গত বছরের পর এবারও বাম্পার ফলন হয়েছে নোয়াখালীর সুবর্ণচরে।
চাষিরা জানান, স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে দীর্ঘদিন ধরে পতিত থাকা 25 একর জমিতে গত বছরই প্রথম সূর্যমুখীর চাষ করে গ্লোব কৃষি খামার। লবণাক্ত পানিতে অল্প পরিশ্রম ও খরচে ভালো ফলন পাওয়ায় এতে আগ্রহ বেড়েছে অনেকের। তাই এবার স্থানীয় অনেক কৃষকই বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ করছেন। ডিসেম্বর মাসে লাগাইছিলাম আমরা, পুরোপুরি দানাটা আপনার অ্যাকুরেট হতে 3 মাস সময় লাগে। খরচ হয়েছে প্রায় 38 থেকে 40 লক্ষ টাকা, 12 থেকে 13 লাখ টাকা আমরা লাভ হতে পারি। জমিগুলো আর খালি থাকবে না এবং সাথে সাথে কৃষক তাদের জমিতে সূর্যমুখী চাষ করতে পারবে। রবি মৌসুমে চরের পতিত জমিতে সূর্যমুখীর চাষ বাড়াতে কৃষক ও উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। যেখানে কৃষক লাভ দেখবেন সেখানেই ওই ফসল চাষাবাদ করবেন, আর এর ফলে আমরা একটা নতুন তেল ফসল পাচ্ছি, ফসলের নিবিড়তা বাড়ছে, কৃষকের উৎপাদন বাড়তেছে, ভূমিটার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে গত বছর 25 একর জমিতে সূর্যমুখীর চাষ হলেও এবার হয়েছে 200 একর জমিতে। আর প্রতি বছর রবি মৌসুমে এ চরের অন্তত 10,300 হেক্টর জমি অনাবাদি থাকে। সময় সংবাদ, নোয়াখালী। চট্টগ্রাম বন্দরে কোকেন জব্দের মামলায় ব্যবসায়ী নূর মোহাম্মদ সহ 10 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে র্যাব। বিকেলে মুখ্য মহানগর হাকিম হারুনুর রশিদের আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব 7-এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী। তদন্ত কর্মকর্তা জানান, এর আগেও একবার এই মামলার চার্জশিট জমা দেয় পুলিশ। সে সময় ব্যবসায়ী নূর মোহাম্মদকে বাদ দেয় অধিকতর তদন্তের জন্য র্যাবকে নির্দেশ দেন আদালত। দীর্ঘ তদন্ত শেষে আজ র্যাব 10 জনের নাম উল্লেখ করেই চার্জশিট জমা দেয়। আসামিদের মধ্যে এখন 7 জন কারাগারে এবং 3 জন পলাতক রয়েছে। মুঠোফোনে আপত্তিকর ভিডিও চিত্র ধারণ এবং অর্থ আদায়ের অভিযোগে কুড়িগ্রামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য 11 যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ভোরে শহরের তালতলা থেকে রাশেদুল ইসলাম নামে যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার মুঠোফোনটিও জব্দ করে পুলিশ। নির্যাতিতার অভিযোগ, মুঠোফোনে প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রলোভন দেখিয়ে কিছু আপত্তিকর দৃশ্য ধারণ করে রাশেদুল। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে 2 দফায় লাখখানেক টাকা হাতিয়ে নেয় সে। পরে গতকাল আবারও টাকা দাবি করলে নির্যাতিতার মামা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। আগাম বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে সুনামগঞ্জের 10টি হাওরের প্রায় 30,000 হেক্টর জমির বোরো আবাদ। প্রতিদিনই প্লাবিত হচ্ছে হেক্টরের পর হেক্টর জমির ধান। একই চিত্র নেত্রকোনার 2 উপজেলায়। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ধনু নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় 10,000 হেক্টর জমির ধান। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্র শুকর ভদ্র এবং নেত্রকোনা থেকে আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পানির স্রোত কোনো বাঁধই মানছে না। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদ নদী পানি বেড়ে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। কিছুদিন পর যে ধান কৃষকের গোলায় ওঠানোর কথা, সেই ধান ভেসে গেছে পানিতে। এর সাথে যুক্ত হয়েছে আগাম বৃষ্টিপাত। এতে তলিয়ে গেছে প্রায় 10টি হাওরের অন্তত 30,000 হেক্টরের জমিতে লাগানো বড় মৌসুমের ধান। এতে চরম দুশ্চিন্তায় রয়েছেন সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও ছাতক সহ 8 উপজেলার অন্তত 15,000 কৃষক। হাওরে যে অবস্থাকে গরুর যে খানি আছে এগুলো তো নাই। ডুবরা খাইছে, তোমার ধান বার হইছেই না, কোনটি বার হইছে, খাসা তলইয়া গেছে। অবশ্য সমস্যা সমাধানে নদী খননের পরিকল্পনার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমি আশা করি নদী খননের ফলে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে এবং ভারত থেকে আসা জলরাশিটা ওই অনেক ক্যারিং ক্যাপাসিটি পাবে এবং খুব দ্রুত পানিটা নেমে যাবে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে যায় মোহনগঞ্জ উপজেলার জালালপুর পয়েন্টে ধনু নদীর চর হাইজদা বাঁধ। এতে প্লাবিত হয়েছে অন্তত 10,000 হেক্টর ফসলি জমি। চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। গরু যে ঘাস খাইব এই ক্ষমতাও নাই, একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু করার কিছু নাই। নদী খনন করা হয় না, খালগুলি খনন করা হয় না, খালগুলি দখল মুক্ত করা হয় না, বিলগুলি খনন করা হয় না। তো এই সমস্যা তো এগুলি না করলে সারা জীবন এটা থাকবে। আমার জোর দাবি এগুলি দ্রুত এগুলি সমাধান করা হোক। এইরকম সময় শান্ত এটি হয় না। এই মার্চ মাসের শেষের দিকে এইরকম এটা একটা প্রাকৃতিক বিপর্যয় বলেই মনে হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর নেত্রকোনা জেলার বিভিন্ন হাওরে 1,84,320 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। তাসমিন আফরোজ, সময় সংবাদ।
ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় সকালে শহরের মন্দিরে মন্দিরে উলুধ্বনি, ঢাক ও কাঁসার ঘণ্টা বাজিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এ সময় মন্ত্রপাঠ করেন মন্দিরের পুরোহিত। পরে ধান, দুব্বা, ফুল ও বেলপাতা দিয়ে দেবীর চরণে ফুল দেন ভক্তরা। বৃহস্পতিবার দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী বাসন্তী পূজা। সকালে সিরাজগঞ্জের বিভিন্ন মন্দিরে সপ্তমী পূজার মধ্য দিয়ে বাসন্তী পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দেন। হিন্দু ধর্মমতে চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে রাজা সুরত হারানো রাজ্য ফিরে পাওয়ার আশায় দেবী দুর্গার পূজা অর্চনা করেছিলেন। তাকে অনুসরণ করে প্রতি বছর বাসন্তী পূজার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটের মেয়র আরিফুলের বরখাস্তের আদেশ স্থগিত। আইনি লড়াই চালাবেন রাজশাহীর মেয়রও। বরখাস্তের বিষয়ে প্রধানমন্ত্রী অবগত নন, জানালেন ওবায়দুল কাদের। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ করলে বাজার দরের 4 গুণ বেশি ক্ষতিপূরণ দেওয়া হবে। আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। জনস্বার্থে সরানো যাবে ধর্মীয় উপাসনালয়ে। রাজুকের জমি অধিগ্রহণ পরিকল্পনার প্রতিবাদে কেরানীগঞ্জে 3 ইউনিয়নের হাজার হাজার মানুষের বিক্ষোভ। পেশা জীবন হুমকির মুখে পড়ার আশঙ্কা। মৌলভীবাজারে অপারেশন হিটব্যাকে নিহত 7 জন দিনাজপুরের বাসিন্দা। লাশ নিতে অস্বীকার পরিবারের। ময়মনসিংহের কালীবাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক 7। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রলার ডুবির ঘটনায় আরও 4 জনের লাশ উদ্ধার। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। সাগর উত্তাল থাকায় সন্দ্বীপ রুটে নৌ চলাচল বন্ধ। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরেই। সঙ্গে থাকুন সময়।